সর্বনাশ হয়ে গেছে গো। আমার বিয়ের আংটিটা আঙুল থেকে খসে কোথায় পড়ে গেছে। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও তো পাচ্ছি না। তাই নাকি? তোমার আংটিটা আমার কোটের পকেটে পেয়েছি। নমস্কার, কুসুমকলির ব্যাকস্টেজে আমি আবার এসে গেছি। আমি সহেলি। আমার গল্প আপনারা শুনছেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমাদের জীবন থেকে, মানে আমাদের এই জটিল জীবন থেকে হাসি প্রায় মিলিয়েই গেছে, তাই আজ একটা হাসির গল্প থাক। আজ কুসুমকলির ব্যাকস্টেজে শুনছেন হাস্যকৌতুকী সম্রাট শ্রী তারাপদ রায়ের গল্প বিবাহ ঘটিত। আজ শুনছেন শ্রী তারাপদ রায়ের গল্প বিবাহ ঘটিত। কোট প্যান্ট পরে অফিসে বেরোচ্ছিলেন পঙ্কজবাবু। অফিসে যার পরিচয় মিস্টার পি চক্রবর্তী। যা হোক, এটা কিন্তু পারিবারিক কাহিনী। এই গল্পে আমরা তাকে পঙ্কজবাবুই বলবো। পঙ্কজবাবুর স্ত্রীর নাম সুহাসিনী। মহিলার নামটি যে উপযুক্ত নয়, এ গল্প পড়েই পাঠক পাঠিকারা বুঝতে পারবেন। কোট পরে টায়ার নট বাজছে, রাস্তায় অফিসের গাড়ি হর্ন দিচ্ছে। এমন সময় সুহাসিনী বললেন, ওগো, তোমার পকেটে একটা ফুটো ছিল। পঙ্কজবাবু নির্বিকার ভাবে বললেন, জানি। সেই ফুটোটা আমি সেলাই করে ঠিক করে দিয়েছি, সুহাসিনী বললেন। পঙ্কজবাবু বললেন, সেটাও আমি লক্ষ্য করেছি। তুমি আমাকে ধন্যবাদ দিলে না যে? সুহাসিনী অনুযোগ করলেন। শুষ্ক কণ্ঠে পঙ্কজ বললেন, তার আগে তুমি আমাকে বলো, কিভাবে তুমি জানতে পারলে যে আমার কোটের পকেটে ফুটো আছে? অবশ্য এই প্রথম নয়, অন্যান্য অনেক গৃহিণীর মতো স্বামীর পকেট হাতড়ানো সুহাসিনীর হবি। শুধু হবি নয়, পকেট থেকে অর্থাগম যথেষ্ট হয়। স্বামী তার হাত খরচার জন্য সামান্য 2-10 টাকা যেটুকু আলাদা করে রাখেন, সবটা তার ভোগে লাগে না। স্ত্রীর তার অধিকাংশই গায়েব করেন। মাত্র 2 বছর বিয়ে হয়েছে পঙ্কজ সুহাসিনী। প্রায় প্রথম থেকেই সুহাসিনীর হাত সাফাইয়ের দক্ষতা দেখে পঙ্কজ তাজ্জব হয়ে আছেন। বিয়ের পরে পরেই একদিন সুহাসিনী পঙ্কজকে বললেন, ওগো, আমার বিয়ের আংটিটা আঙুল থেকে খসে কোথায় পড়ে গেছে। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও তো পাচ্ছি না। পঙ্কজ হাসতে হাসতে বলেছিলেন, তোমার আংটিটা আমার কোটের পকেটে পেয়েছি। এই বলে টেবিলের ড্রয়ার খুলে আংটিটা বের করে পরম যত্নে সুহাসিনী অনামিকায় পরিয়ে দিলেন। দুজনে এ নিয়ে খুব হাসাহাসি করলেন। অজ্ঞতার ভান করে সুহাসিনী পঙ্কজকে বললেন, আচ্ছা, আমার আংটিটা তোমার পকেটে গেল কি করে? পঙ্কজ ভালোই জানেন কিভাবে সুহাসিনীর আংটিটা তার পকেটে গিয়েছিল। পকেট হাতড়াবার সময় নিশ্চয়ই খসে পড়েছিল, কিন্তু তার এই অনুমান তিনি নববধূর কাছে ফাঁস করলেন না। তখনও তিনি নববিবাহের অনুরাগী বিহ্বল। তিনি সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমার খল চরিত্রের মতো বললেন, ম্যাজিক। পঙ্কজ বললেন বটে ম্যাজিক, কিন্তু ব্যাপারটা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠল। রীতিমতো আর্থিক দুরবস্থা দেখা দিল পঙ্কজবাবুর জীবনে। ট্যাক্সি থেকে নেমে ট্যাক্সির ভাড়া দিতে যাবেন, দেখেন পকেটে টাকা নেই। বাজারে বা দোকানে জিনিস কিনে দাম দিতে গিয়ে দেখেন মানি ব্যাগে টাকা নেই, অথবা যত টাকা থাকার কথা তা নেই। বেশ কয়েকবার অপদস্থ হওয়ার পর অবশেষে পঙ্কজ একটা বুদ্ধি বের করলেন। বুদ্ধিটা অবশ্য তার নিজস্ব নয়, ওই কৌশলটা তিনি একটা হাসির গল্পে পড়েছিলেন। সেই গল্প অনুযায়ী তিনি সুহাসিনীকে তাস খেলা শেখাতে লাগলেন। ঠিক তাস খেলা নয়, তাসের জুয়া। কৌশলটা এই যে বউ টাকা পয়সা যা কিছু সরাবে, জুয়া খেলায় হারিয়ে বউয়ের কাছ থেকে সেটা উদ্ধার করা হবে। ভালোই হচ্ছিল ব্যাপারটা।
সুহাসিনী পঙ্কজের পকেট থেকে টাকা করে যা কিছু সরান, কয়েকদিনের মধ্যে সে টাকা জুয়ায় হারিয়ে সুহাসিনীর কাছ থেকে বার করে নেন পঙ্কজবাবু। সন্ধ্যাটা বউয়ের সঙ্গে তাস খেলেই কেটে যায়। সন্ধ্যাবেলার আগে নিয়মিত ক্লাবে যেতেন পঙ্কজবাবু, কিন্তু বিয়ের পরে দুটো কারণে ক্লাবে যাওয়া বন্ধ হয়ে যায়। প্রথম কারণটি হলো নববিবাহের পর বউয়ের প্রতি অনুরাগবশত সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করতো না। অবশ্য দ্বিতীয় কারণটি হলো মুখ্য। শ্রোতারা নিশ্চয়ই সে কারণটি অনুমান করতে পারছেন। কারণটি হলো অর্থাভাব। ক্লাবে গিয়ে খরচ করার মতো কোনো অর্থই পঙ্কজবাবুর পকেটে থাকতো না, কোথাও লুকিয়ে রাখারও জো ছিল না। সুহাসিনীর অতি সেন দৃষ্টি যেখানেই টাকা পয়সা থাক তার হস্তগত হবেই। এদিকে সংসার খরচের, দৈনিক বাজার, মাসকাবাড়ির খরচ, এসবের জন্য যে টাকা প্রয়োজন হয় সে টাকা, সে সঙ্গে 200 টাকা হাত খরচ পঙ্কজবাবু মাসের প্রথমেই মাইনে পেয়ে সুহাসিনীকে দিয়ে দেন। এই টাকাগুলো কিন্তু সুহাসিনী রীতিমতো হিসেব করে গোছগাছ করে খরচ করেন। বড় জোর এই দ্রব্যমূল্য বৃদ্ধির দিনে মাসের শেষে আরো 200-100 টাকা তিনি স্বামীর কাছে দাবি করেন। পঙ্কজবাবু সেটাও দিয়ে দেন, কিন্তু সুহাসিনী পঙ্কজবাবুর ব্যক্তিগত হাত খরচের টাকা সুযোগ পেলেই সরিয়ে ফেলেন। পঙ্কজবাবুর নিজের স্বাদ আহ্লাদের জন্য কোনো পয়সাই প্রায় থাকে না। সুহাসিনীকে তাসের জুয়া খেলা শেখানোর পর সুহাসিনী বেশ হারতেন। চুরি যাওয়া প্রায় সমস্ত টাকাই উসুল হয়ে যেত। কিন্তু কিছুদিনের মধ্যেই বুদ্ধিমতী সুহাসিনী জুয়া খেলাতেও বেশ রপ্ত হয়ে গেলেন। তখন কোথায় সুহাসিনীকে পঙ্কজবাবু হারিয়ে ঋত অর্থ পুনরুদ্ধার করবেন তা তো নয়ই, বরং পঙ্কজবাবুই হারতে লাগলেন। ফলে সুহাসিনীর আয় আরো বাড়তে লাগলো। একদিকে পকেট সাফাইয়ের টাকা, অন্যদিকে জুয়োয় জেতা টাকা। এখন প্রশ্ন হলো, এত টাকা দিয়ে সুহাসিনী কি করেন? এমন হতে পারে যে সুহাসিনীর কোনো অতীত জীবন আছে, প্রাক্তন প্রেমিক আছে, হয়তো কোনো বাউন্ডুলে কবি কিংবা ছন্নছাড়া গায়ক বা চিত্রশিল্পী, তাকে মাসে মাসে কিছু সাহায্য করতে হয় সুহাসিনীকে। এমনও হতে পারে পুরো দুষ্টু লোক কোনো অজ্ঞাত গোপন কারণে সুহাসিনীকে ব্ল্যাকমেলিং করে। কিন্তু পঙ্কজবাবু জানেন এসব কিছুই বিশ্বাসযোগ্য নয়। পারিবারিক সূত্রে সুহাসিনীকে তিনি সুদূর বাল্যকাল থেকে জানেন, বিয়ের পরও অনেকটা দেখলেন। পঙ্কজবাবু স্থির নিশ্চিত যে তার স্ত্রী সুহাসিনী কুমারী জীবন সম্পূর্ণ নিষ্কলঙ্ক, যাকে বলে একেবারে ধোয়া তুলসী পাতা। তাহলে এইসব টাকা নিয়ে সুহাসিনী দেবী কি করেন? শাড়ি গয়না কেনেন? কিন্তু তা তো নয়, তাহলে তো চোখে পড়ত। বাপের বাড়িতে সাহায্য করেন? কিন্তু তাও তো নয়। পঙ্কজবাবু ভালোই জানেন সুহাসিনীর পিত্রালয়ের অবস্থা বেশ ভালো। পঙ্কজবাবুর শ্বশুর নামী ব্যাংকে উচ্চপদস্থ অফিসার, শাশুড়ি ঠাকুরুন কলেজের অধ্যাপিকা। দুজনে মিলে অন্তত 25-30 হাজার টাকা মাসে আয় করেন। দায় দায়িত্ব বিশেষ কিছু নেই। সুহাসিনীর এক দিদি আছেন, তিনি জামশেদপুরে থাকেন। তারও স্বামীর ইঞ্জিনিয়ারিং জিনিসপত্রের ব্যবসা, বেশ বড় লোক তারা। তবে সুহাসিনী কেন স্বামীর টাকা চুরি করেন? তার এত কি দরকার টাকার? প্রথম দিকে এ নিয়ে অনেক রকম চিন্তা ভাবনা করেছেন পঙ্কজবাবু। ভেবেচিন্তে কোনো লাভ হয়নি, কোনো কুল কিনারাও পাননি। উল্টো পাল্টা টাকা, বেশি বেশি টাকা কাদের দরকার পড়ে? যারা রেসের মাঠে যায়, যারা মদ খায় বা অন্য কোনো দামি নেশা করে, তাদের খুব টাকার দরকার। কিন্তু সুহাসিনীর এসব দোষ নেই, থাকা সম্ভবও নয়। একটু তাসের জুয়া খেলা শিখেছে, সেও পঙ্কজে শিখিয়েছেন। তাহলে আর কি হতে পারে? শাড়ি গয়না বিলাস সামগ্রী। কিন্তু নতুন বিয়ের পর মেয়েদের এত বেশি গয়নাগাটি, দামি শাড়ি, পারফিউম হঠাৎ হয়ে যায় যে বেশ কিছুদিন এ ব্যাপারে নবরের মনে অনীহা ভাব থাকে। তাছাড়া এই জাতীয় বিলাসিতার প্রতি সুহাসিনীর যে খুব আকর্ষণ আছে, সেটা পঙ্কজবাবুর কখনো মনে হয়নি। তাহলে
অল্প কিছুদিনের মধ্যে ব্যাপারটা পঙ্কজবাবু টের পেলেন। একদিন লক্ষ্য করলেন বাড়িতে প্লাস্টিকের বালতি বড় বেশি হয়ে গেছে। লাল, নীল, হলুদ কত রকমের যে বালতি। বাথরুমেই 5টা, বাথরুমের বাইরে দরজার সামনে 2টো, রান্নাঘরে 8টা-10টা, অধিকাংশ জলের জন্য। যদিও ট্যাপ রয়েছে, 2-1টা অবশ্য চাল গমও রাখা আছে। এছাড়া খাটের নিচে সারি সারি নতুন বালতি। এত বালতি দিয়ে কি হবে? এত বালতি সুহাসিনী পেলেন কোথায়? নিশ্চয়ই কিনেছেন, কিন্তু কিনলেন কেন? সুহাসিনীকে প্রশ্ন করায় তিনি বললেন, একটা বালতিও কিনিনি, সব বিনে পয়সায় পেয়েছি। বিনে পয়সায় বালতি? পঙ্কজবাবু অবাক। দাতব্য ঔষধালয় হয়, দাতব্য লঙ্গরখানা হয়, কিন্তু দাতব্য বালতি বিলি হয় এ কথা ভাবা কঠিন। ব্যাপারটা সুহাসিনী খোলসা করলেন। প্রতি 5 কেজি প্যাকেটের গুঁড়ো সাবানের একটা নতুন ব্র্যান্ডের সঙ্গে একটা করে বালতি ফ্রি দিচ্ছে। আঁতকে উঠলেন পঙ্কজবাবু। এত গুঁড়ো সাবান দিয়ে কি করবো আমরা? সুহাসিনীর পরিষ্কার জবাব, সাবান তো পচবে না, ইঁদুরে পিঁপড়েতেও খেয়ে নেবে না, সব চিলেকোঠা ঘরে জমিয়ে রেখেছি। এইভাবে শতাধিক জাম্বো সাইজের টুথপেস্ট কিনে সমসংখ্যক ফ্রি টুথব্রাশ সংগ্রহ করেছেন সুহাসিনী। এ জীবনে আর বোধহয় টুথব্রাশ কেনার দরকার হবে না। এই তালিকা দীর্ঘ করে লাভ নেই, শুধু আর একটার কথা বলছি। নুনের বা মশলার কিসের যেন প্যাকেটের সঙ্গে 1 পাতা বিন্দি, অর্থাৎ মেয়েদের কপালে টিপ উপহার দিচ্ছে। বাড়িতে পাহাড় প্রমাণ, বারান্দায় ছেলেকোঠার ছাদ পর্যন্ত উঁচু নুন মশলার প্যাকেট জমে গেছে। আর যে পরিমাণ বিন্দি সংগৃহীত হয়েছে তাদের কলকাতা শহরের সব বয়সের সব মেয়ের কপালে একটা করে টিপ পরানো যায়। এর সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে দূরদর্শনের আপকা বাজার। এই দেখাচ্ছে রুটি বানানোর মেশিন, দাম মাত্র 2500 টাকা, ঘর মোছার কল 1500 টাকা, কাগজ কুচি করার যন্ত্র 3000 টাকা। মাসে মাসে বাড়িতে নতুন নতুন যন্ত্র আসছে, হাঁটা চলা অসম্ভব হয়ে গেছে। টাকার ব্যাপারটা আর সামাল দিতে পারছেন না পঙ্কজবাবু। এদিকে সুহাসিনীর কেনাকাটা বেড়েই চলেছে। বিয়ের পর বছর 2 চলে গেছে। এর মধ্যে একটা সন্তান, মেয়ে হয়েছে পঙ্কজ সুহাসিনীর। কিন্তু সুহাসিনীর আর্থিক আচরণের মোটেই উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছে। স্টেইনলেস স্টিলের থালা বাসনে বাড়ি ভর্তি। এইগুলো সুহাসিনী কিস্তিতে কেনেন। ভাগ্যিস আগের নুনের প্যাকেটগুলো গত বর্ষায় গলে জল হয়ে গিয়েছিল, ফলে সেখানে জায়গা বেরিয়েছে। সেই জায়গায় কিস্তিতে কেনা থালা বাসন ঘটি বাটি রাখা হচ্ছে। বাচ্চা হওয়ার পরে সংসারের খরচ অনেকটাই বেড়েছে। এদিকে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। সুহাসিনীর হাত টানও বেড়েছে। পঙ্কজবাবু আর সামাল দিতে পারছেন না। সুহাসিনী অবশেষে বাজার খরচের টাকাও উল্টো পাল্টা খরচ করা আরম্ভ করেছেন। ফলে বাড়ির রান্না বান্নার হাল দাঁড়িয়েছে খুবই দুঃখজনক। দুপুরে ভাত ডাল আর অর্ধেক ডিমের ঝোল, রাতে রুটি আর কুমড়ো ছক্কা কিংবা বেগুন ভর্তা, বড়জোর সস্তার সময় আলু পটল কিংবা আলু ফুলকপির তরকারি, তবে অধিকাংশ রাতেই আলু চচ্চড়ি। ঘরের পাপোশগুলো ছিঁড়ে গেছে, জানলা দরজার পর্দাগুলো ছিঁড়ে গেছে। তাছাড়া সেগুলো ময়লা, এত ময়লা যে হাত দিলে আঠা আঠা লাগে। বিছানার চাদর, বালিশের ওয়ার, স্নানের তোয়ালে ইত্যাদির ভয়াবহ অবস্থা। একদিন পঙ্কজবাবু সুহাসিনীকে ছেঁড়া তোষক আর ছেঁড়া বালিশ দেখিয়ে বললেন, ঠিক শ্মশানের বিছানার মতো দেখাচ্ছে। সুহাসিনী ভ্রুক্ষেপ করেননি। প্রয়োজনীয় জিনিসের জন্য তার মাথা ব্যথা কম, কিন্তু কিছু মাথা ব্যথা পঙ্কজবাবুকে করতেই হয়। আজকাল বাইরে বেরোনো প্রায় বন্ধই হয়ে গেছে, কিন্তু অফিসে তো যেতে হয়। জামা কাপড় জুতোর সঙ্গীন অবস্থা। বছরে 2 বার শ্বশুর বাড়ি থেকে পুজোয় এবং জামাই ষষ্ঠীতে শার্ট পিস প্যান্ট পিস দেয়, কিন্তু সেগুলো তৈরি করতে পয়সা লাগে। তাছাড়া জুতো, কোট প্যান্ট।
বিয়ের আগের আর্থিক সচ্ছলতার দিনগুলো স্মরণ করে আজকাল প্রায় উদাসীন হয়ে যান রিক্ত নিঃস্ব পঙ্কজবাবু। তখন পঙ্কজবাবু দামি সিগারেট দৈনিক প্রায় 20-25টা খেতেন। সপ্তাহে অন্তত 2 দিন ক্লাবে বসে বন্ধুদের সঙ্গে 2 পেগ হুইস্কি, রবিবারের দুপুরবেলায় 1 বোতল বিয়ার, বৎসরান্তে 1 প্রস্ত নতুন স্যুট, 1 জোড়া ভালো জুতো, মাসের প্রথম দিকে চীনে হোটেলে ডিনার কিংবা পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় তন্দুরি, একটু আধটু ছুটি পেলে পুরী দীঘা অথবা দার্জিলিং। পঙ্কজবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবেন, সেই যে বিয়ের পর মধুচন্দ্রিমায় কালিম্পং গিয়েছিলেন, তারপরে আর কলকাতার বাইরে বেরোনো হয়নি। শুধু অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস, ক্লাবের রেস্তোরাঁয় পর্যন্ত যাওয়া হয়নি। সাধারণত বইয়েরাই বাইরে যাওয়ার জন্য, বাইরে খাওয়ার জন্য জোড়াজুড়ি করে, কিন্তু এসব বিষয়ে শ্রীমতী সুহাসিনী নির্বিকার। তা শুধু অবান্তর জিনিসকে দেয় অফুরন্ত বাসনা। সেই বাসনায় পঙ্কজবাবুকে ডুবিয়েছে। তিনি কখনো ভাবতে পারেননি কারফাটা শার্ট, ছেঁড়া মোজা, তাপি মারা জুতো, ময়লা ইস্ত্রিহীন পুরনো কোট পরে অফিস যেতে হবে। আজকাল সব সময় আর্থিক দুর্গতির জন্য নিজেকে দুষছেন পঙ্কজবাবু, বারবার মনে মনে বলছেন, না, বিয়ে করাটা মোটেই ঠিক হয়নি আমার। এইরকম ভাবতে ভাবতে যেমন হয়, ক্রমশ বিবাহ বিদ্বেষী হয়ে পড়েছেন তিনি। কোথাও কেউ বিয়ে করছে জানলেই তিনি ভাবি বরকে বিয়ে করা থেকে নিরস্ত করার চেষ্টা করেন। এতে যে খুব কাজ হয় তা মোটেই নয়। কেউ বিয়ে করতে চাইলে, তারপর পাত্রী পেয়ে গেলে তার বিয়ে ঠেকানো মুশকিল। তবু কেউ যাতে নতুন করে বিয়ে করে না পস্তায়, সেই জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন পঙ্কজবাবু। নানাভাবে বিয়ে ঠেকানোর চেষ্টা করেন তিনি। দুঃখের বিষয়, কখনো কখনো ভাঙচিও দেন, খুব সূক্ষ্ম ভাঙচি। অপরিচিতা পাত্রীর নামে কাল্পনিক নিন্দামন্দ নয়, পুরো বিয়ের ব্যাপারটাকেই তিনি ভাঙচি দেওয়ার চেষ্টা করেন। বিবাহিত জীবন যে মোটেই সুখের জীবন নয়, এই কথা তিনি আকারে প্রকারে হবু বরদের হৃদয়ঙ্গম করানোর চেষ্টা করবেন। সেই বন্দোবস্তের ব্যাপারটা বলার জন্যই এই বিবাহ ঘটিত কাহিনী। অবান্তর প্রসঙ্গ বহু হলো, এবার মূল ঘটনা। সেদিন অফিসে তার এক কনিষ্ঠ সহকর্মী জয়ন্ত, বয়স বড়জোর 25-26 হবে, এসে পঙ্কজবাবুকে বলল, মিস্টার চক্রবর্তী, সামনের মাসে আমি 2 সপ্তাহ ছুটি নিচ্ছি। বড় সাহেব কিছু জিজ্ঞাসা করলে বলবেন, কোনো অসুবিধা হবে না, সে আমি চালিয়ে নেব। পঙ্কজবাবু বললেন, কিন্তু ছুটি নিচ্ছ কেন? একটু লজ্জিত ভাবে জয়ন্ত বলল, আমি বিয়ে করছি। বিয়ে? ইলেকট্রিক শক লাগার মতো চমকে উঠলেন পঙ্কজ। মনে মনে ভাবলেন, আরেকটা মানুষের দুঃখের দিন ঘনিয়ে আসছে। মনোভাব প্রকাশিত না করে জিজ্ঞাসা করলেন, পাত্রী কেমন? জয়ন্ত বলল, আমাদের অফিসেরই ডিসপ্যাচ দপ্তরের রমা পাল। পঙ্কজ জিজ্ঞাসা করলেন, ভাব ভালোবাসা হয়েছে তার সঙ্গে? জয়ন্ত বলল, ঠিক আমার সঙ্গে খুব ঘনিষ্ঠতা এখনো হয়নি, তবে আমার বন্ধু নবীন রমার সঙ্গে 2 বছর প্রেম করেছে। নবীন বলেছে রমা ভালো মেয়ে, ওর কথাতেই বিয়ে করছি। জয়ন্তর কথা শুনে পঙ্কজ তাজ্জব হয়ে গেলেন। বিয়ের পরে জীবনের স্বাদ কেমন হয় একে টের পাওয়াতে হবে। এই রকম ভেবে তিনি জয়ন্তকে বললেন, কনগ্রাচুলেশন, এরপরে তো সময় পাবো না, তুমিও ছুটিতে চলে যাবে। আজকেই সন্ধ্যায় তোমাকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো। জয়ন্ত রাজি হয়ে গেল। ঠিক হলো, অফিস ছুটির পর দুজনে একসঙ্গে পঙ্কজবাবুর বাড়িতে যাওয়া হবে। পঙ্কজবাবু বাড়িতে ফোন করে সুহাসিনীকে জানালেন যে সন্ধেবেলা একজন অতিথি আমার সঙ্গে খাবে। এই কথা শুনে সুহাসিনী আকাশ থেকে পড়লেন, আমাদের বাড়িতে আজ সন্ধেবেলায় অসম্ভব। পঙ্কজবাবু বললেন, কেন? সুহাসিনী বললেন, ভাড়ার শূন্য, ফ্রিজেও কিছু নেই, আলু চচ্চড়ি আর রুটি ছাড়া কিছুই হবে না। তাছাড়া সামনের দরজার পর্দা থেকে বিছানার বেড কভার সব ছেঁড়া ময়লা, ঘর ভর্তি গাদা গাদা জিনিস,
খাওয়ার টেবিল পর্যন্ত পৌঁছতে গেলে সেসব টপকাতে হবে। এদিকে মেয়েটার গা গরম। পঙ্কজবাবু আর কথা বাড়াতে দিলেন না, বললেন এতেই যথেষ্ট হবে। এসব কাহিনী শেষ হয় না। শুধু এটুকু না বললে দোষ হবে যে পঙ্কজবাবু যে আশা করেছিলেন যে এতেই যথেষ্ট হবে তা হয়নি। সেদিন জয়ন্ত পঙ্কজবাবুর বাড়িতে নৈশাহার করেছিল। বালতির এবং স্টিলের বাসনের পাহাড় টিঙিয়ে ময়লা টেবিলে পৌঁছে সে আলুর চচ্চড়ি দিয়ে রুটি রীতিমতো তারিফ করে খেয়েছিল। নোংরা ঘরদোর, ছেঁড়া পর্দা, ময়লা বিছানা কিছুই জয়ন্ত লক্ষ্য করে দেখেনি। যদিও রুটি দিয়ে আইবুড়ো ভাত, তবুও আসন্ন বিয়ের মূলতাতে সে এতই মশগুল যে পঙ্কজবাবু কিছুতেই বিবাহিত জীবনের দুর্ভোগ বোঝাতে পারলেন না। গত শ্রাবণ মাসে যথানির্দিষ্ট দিনে এক বাদল ঝরঝর গোধূলি লগ্নে জয়ন্তের সঙ্গে রমার বিয়ে হয়ে গেছে। পঙ্কজবাবু অবশ্য জয়ন্তর বিয়েতে যাননি। উপহার কেনার পয়সা তার নেই।